হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও অফ হিউম্যান রিপ্রোডাকশন। তো আজকে আমরা হিউম্যান রিপ্রোডাকশনের আন্ডারেই পড়তে চলেছি শুক্রাণুর গঠন, দ্য স্ট্রাকচার অফ স্পার্ম। তো চলো শুরু করা যাক। এই যে তোমরা দেখতে পাচ্ছ এই ছবিটি, এটি হচ্ছে একটি পরিণত শুক্রাণুর গঠন। একটা শুক্রাণু কীরকম দেখতে হয় তার স্ট্রাকচারটা হচ্ছে এই রকম। এবার এই যে শুক্রাণুটি রয়েছে, এই শুক্রাণু বা স্পার্ম কে আমরা তিনটি খণ্ডে বিভক্ত করতে পারি। কি কি খণ্ড? একটা দেখতে পাচ্ছ মস্তক, একটা হচ্ছে দেহ, আর একটা হচ্ছে কি লেজ বা পুচ্ছ। অর্থাৎ একটি শুক্রাণুকে আমরা তিনটি অংশে বিভক্ত করছি, যার প্রথমে আসছে মস্তক, তারপর আসছে দেহ, তারপর হচ্ছে লেজ বা পুচ্ছ। এছাড়াও এখানে আরেকটি অংশ থাকে, এই যে এই অংশটি, যাকে আমরা কি বলি গ্রীবা। এবার একে একে আমরা এই অংশগুলো দেখে নিব। তো প্রথমেই আমরা দেখব মস্তক। দেখো এই মস্তকের সামনে বা অগ্রভাগে, এই মস্তকের অগ্রভাগে যে টুপির মতন স্ট্রাকচার রয়েছে তাকে আমরা বলি অ্যাক্রোজোম। অর্থাৎ এই অংশটি হচ্ছে কি অ্যাক্রোজোম। এই অ্যাক্রোজোম এক ধরনের সাইটোপ্লাজমীয় আবরণী। এই অ্যাক্রোজোমের মধ্যে বিভিন্ন ধরনের উৎসেচক থাকে। যার মধ্যে একটা ইম্পর্টেন্ট উৎসেচক হচ্ছে হায়ালুরোনিডেজ। কি বলছি? হায়ালুরোনিডেজ। এই হায়ালুরোনিডেজ উৎসেচক কি করবে? এই হায়ালুরোনিডেজ উৎসেচক ডিম্বাণুর প্রাচীর ভেদ করে নিষেক সম্পন্ন করতে কিন্তু সাহায্য করে। এবার এই যে অ্যাক্রোজোম তোমরা দেখছো, এই অ্যাক্রোজোম কোথা থেকে উৎপন্ন হয়? এই অ্যাক্রোজোম উৎপন্ন হয় গলগি বডি থেকে। এই অ্যাক্রোজোম উৎপন্ন হয়। এবার আমরা দেখে নিব অ্যাকচুয়ালি এটা কিভাবে হচ্ছে। তো তার জন্য আমাদেরকে প্রথমে একটা কি এঁকে নিতে হবে, একটা কোষের চিত্র এঁকে নিতে হবে। তো দেখো, এটা যদি আমরা একটা কোষ নিয়ে নিই, এই কোষের মধ্যে কি আছে? নিউক্লিয়াস, তার মধ্যে নিউক্লিওলাস। এরপর আমরা দেখতে পাবো কিছু কি থাকে, গলগি বডিজ। আর কি থাকে? এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম। তেমনি থাকে কিছু মাইটোকন্ড্রিয়া, কিছু সেন্ট্রিওল। এছাড়া অন্যান্য কোষীয় অঙ্গাণু এই কোষের মধ্যে বর্তমান। এবার দেখো এই যে গলগি বডিজ এখানে রয়েছে, এই গলগি বডিজ থেকে কি উৎপন্ন হবে? অ্যাক্রোজোম। এবার দেখো, আমরা যখন শুক্রাণুর আণুবীক্ষণিক গঠন পড়েছিলাম, তো সেই আণুবীক্ষণিক গঠন পড়ার সময় আমরা বিভিন্ন ধরনের স্ট্রাকচার দেখেছিলাম। তার মধ্যে দেখেছিলাম স্পার্মাটোগোনিয়া, প্রাইমারি স্পার্মাটোসাইট, সেকেন্ডারি স্পার্মাটোসাইট এন্ড স্পার্মাটিড। তো এই যে স্পার্মাটিড ছিল, সেই স্পার্মাটিডের ভেতরের যে গলগি বডিজগুলো ছিল, সেগুলো আস্তে আস্তে কিসে পরিণত হচ্ছে? সেগুলোই পরিণত হচ্ছে অ্যাক্রোজোমাল ভেসিকেলে। অর্থাৎ কোষটা অনেক সময় কি হবে, এইরকম কিছু ভেসিকেল তৈরি করবে। আর এই যে নিউক্লিয়াস আছে, এই নিউক্লিয়াসটা আস্তে আস্তে কিন্তু লম্বাটে আকার ধারণ করবে। আর এই যে মাইটোকন্ড্রিয়া গুলো আছে, এই মাইটোকন্ড্রিয়া গুলো কিন্তু ধীরে ধীরে নিচের দিকে আসতে শুরু করবে। পরবর্তীতে দেখা যাবে এই স্ট্রাকচারটা আবারও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এবার এই যে অ্যাক্রোজোমাল ভেসিকেল গুলো ছিল, এই অ্যাক্রোজোমাল ভেসিকেল গুলো অ্যাক্রোজোমে পরিণত হবে। আর নিউক্লিয়াসটা অনেকটা লম্বাটে আকারের ধারণ করবে, আর মাইটোকন্ড্রিয়া যেখানে ছিল সেখানেই থাকবে। এরপরে আমরা দেখব এই যে কোষের মধ্যে যে সাইটোপ্লাজম গুলো রয়েছে, সাইটোপ্লাজম অর্থাৎ যে থকথকে জেলির মতন অংশ, এই জেলিটা কিন্তু আস্তে আস্তে ডিক্রিজ করতে শুরু করবে। আস্তে আস্তে কি হবে? ডিক্রিজ হবে। ডিক্রিজ হওয়ার পর দেখো কি রকম স্ট্রাকচার আসবে।
অনেকটা কিন্তু এই যে তোমরা শুক্রাণুর মাথাটা দেখছো এইরকম কিন্তু স্ট্রাকচার এবার চলে আসবে। কেন এরকম আসছে? তার কারণ এই যে সাইটোপ্লাজমটা আছে, সাইটোপ্লাজম কিন্তু ডিক্রিজ হচ্ছে। এবার সাইটোপ্লাজমটা ডিক্রিজ হয়ে কোথায় যাচ্ছে? ডিক্রিজ হয়ে চলে যাচ্ছে সার্টলির কোষ, যাকে আমরা বলেছিলাম পুষ্টি কোষ, যেখান থেকে কি হচ্ছিল, শুক্রাণুগুলো পুষ্টি রস শোষণ করে বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছিল। তো সেই সার্টলি কোষের মধ্যে কিন্তু এই সাইটোপ্লাজমগুলো চলে যাচ্ছে এবং আস্তে আস্তে কিন্তু এইরকম একটা আকৃতি ধারণ করছে। তাহলে আবার এটা বলে দিচ্ছি, যে গলগি বডিজ গুলো ছিল স্পারমাটিডের মধ্যে, সেগুলো আস্তে আস্তে কি গঠন করছে? সেগুলো আস্তে আস্তে গঠন করছে ভেসিকল বা অ্যাক্রোজোমাল ভেসিকল। সেই অ্যাক্রোজোমাল ভেসিকল গুলো একসঙ্গে এসে কি গঠন করছে? অ্যাক্রোজোম। যে অ্যাক্রোজোমের মধ্যে কি থাকছে? বিভিন্ন ধরনের উৎসেচক, যারা ডিম্বাণুর প্রাচীর ভেদ করতে কিন্তু সাহায্য করবে। আর অনেক সময় এটাও দেখা যায় যে এই নিউক্লিয়াসটা লম্বাটে প্রকৃতির হয়। দেখো, এই নিউক্লিয়াসটা লম্বাটে প্রকৃতির হওয়ার জন্য শুক্রাণুকে কিন্তু একটা এক্সট্রা অ্যাডভান্টেজ দেয়, যে শুক্রাণুর গমনে বা যাতায়াতে কিন্তু এটা খুব সুযোগ সুবিধা প্রদান করে দেয় এইরকম স্ট্রাকচার থাকার জন্য। তাহলে এই গেল আমাদের অ্যাক্রোজোম। অ্যাক্রোজোম কি ধরনের উৎসেচক ক্ষরণ করছে? দেখলাম হায়ালুরোনিডেজ। অ্যাক্রোজোম কি? অ্যাক্রোজোম হচ্ছে এক ধরনের সাইটোপ্লাজমীয় আবরণী। এরপরে আমরা দেখে নিব নিউক্লিয়াস। তো এই যে তোমরা এবার এই স্ট্রাকচারটা দেখছো, এই স্ট্রাকচারটাকে আমরা কি বলবো? এটা হচ্ছে কোষের নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের মধ্যে কি থাকে? এই যে প্যাঁচানো অংশগুলো দেখছো, এগুলোকে আমরা কি বলে থাকি? ডিএনএ। ডিএনএ থাকে, প্রোটিন থাকে। এরপর আমরা দেখে নিব দেহ। এবার দেহতে আসার আগে তোমরা এখানে দেখতে পাচ্ছ দুটো ডট রয়েছে। এই যে ডট রয়েছে, এই ডটগুলোকে আমরা বলবো সেন্ট্রিওল। কি বলছি? সেন্ট্রিওল। তো এই যে ডটটি রয়েছে, যেটি নিউক্লিয়াসের একদম কাছে, তাকে আমরা বলবো প্রক্সিমাল সেন্ট্রিওল। প্রক্সিমাল সেন্ট্রিওল। আর এই যে একটু দূরে যে সেন্ট্রিওলটি রয়েছে, তাকে আমরা বলবো ডিস্টাল সেন্ট্রিওল। দেখো, সেন্ট্রিওলের কাজ কি? সেন্ট্রিওলের কাজ আমরা আগেও পড়েছি যে এটা বেম তন্তু গঠনে সাহায্য করে। ঠিক আছে? তো এই যে প্রক্সিমাল সেন্ট্রিওল আর ডিস্টাল সেন্ট্রিওল আমরা দেখছি, এই সেন্ট্রিওল গুলো কি করবে? ফিলামেন্ট তৈরিতে সাহায্য করবে। কি বলছি? ফিলামেন্ট। এই ফিলামেন্ট তৈরিতে সাহায্য করবে। এবার ফিলামেন্ট কোনটা? ফিলামেন্ট হচ্ছে এই যে তোমরা এই অংশটা দেখতে পাচ্ছ, এই যে এই অংশটা, এটিকে আমরা বলি ফিলামেন্ট। এটির নাম হচ্ছে অ্যাক্সিয়াল ফিলামেন্ট। অ্যাক্সিয়াল ফিলামেন্ট বা অক্ষীয় তন্তু। এই অ্যাক্সিয়াল ফিলামেন্ট বা অক্ষীয় তন্তু অ্যাকচুয়ালি বেম তন্তু দ্বারা গঠিত, এবং এর কাজ কি? এর কাজ হচ্ছে লেজ বা পুচ্ছ গঠন করতে সাহায্য করা। তাহলে লিখে নিই, এর কাজ হচ্ছে পুচ্ছ গঠনে সাহায্য করা। এবার আমরা এখানে একটা জিনিস কিন্তু ছাড়িয়ে চলে এলাম, এই যে এই স্ট্রাকচারটা, এই তোমরা এই যে এই স্ট্রাকচারটা দেখছো, এটাকে বলা হয় মাইটোকন্ড্রিয়া। কি বলছি এটাকে? মাইটোকন্ড্রিয়া। ক্লাস 9-এ আমরা এটা খুব পড়তাম, যে কোষের শক্তিঘর কাকে বলা হয়। প্রায় এটা এমসিকিউ এর জন্য তখন আমরা প্রিপেয়ার করতাম। তো আমরা জানি যে মাইটোকন্ড্রিয়াকে বলা হয় কোষের শক্তিঘর। কেন? কারণ এখানে শক্তি উৎপন্ন হয়। এবার এই যে মাইটোকন্ড্রিয়া গুলো রয়েছে, এই মাইটোকন্ড্রিয়ার মধ্যে যে শক্তিটা উৎপন্ন হবে, সেই শক্তি কিন্তু শুক্রাণুকে সাহায্য করবে গমন করার জন্য। তো আশা করি মাইটোকন্ড্রিয়া তোমাদের ক্লিয়ার। এবার দেখো, এই যে লেজ বা পুচ্ছ রয়েছে, এই লেজ বা পুচ্ছের কাজ কি? এই লেজ বা পুচ্ছের কাজ হচ্ছে শুক্রাণুকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করা। তো এই গেল আমাদের শুক্রাণুর গঠন। এরপরে আমরা যেটা দেখতে চলেছি সেটা হচ্ছে ডিম্বাণুর গঠন। তাহলে এখন আমরা দেখতে চলেছি একটি ডিম্বাণুর গঠন। এই যে ডিম্বাণুটি রয়েছে, এই ডিম্বাণুর
বাইরে, এই ডিম্বাণুর বাইরে লিপোপ্রোটিন দ্বারা গঠিত যে কোষ পর্দা রয়েছে, অর্থাৎ এই অংশটি লিপোপ্রোটিন দ্বারা গঠিত যে কোষ পর্দা রয়েছে তাকে আমরা কি বলি? তাকে আমরা বলি ভাইটেলাইন পর্দা। এই ভাইটেলাইন পর্দার ভেতরে যে থকথকে জেলির মতন অংশ রয়েছে এবং নিউক্লিয়াস রয়েছে তাদেরকে একসাথে আমরা বলি প্রোটোপ্লাজম। তাহলে এই ভাইটেলাইন পর্দার ভেতরে কি রয়েছে? প্রোটোপ্লাজম। আর এই প্রোটোপ্লাজম কি কি নিয়ে গঠিত? একটা আমরা দেখব সাইটোপ্লাজম, আর একটা হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াস কোনটি? এখানে এই যে তোমরা এই অংশটি দেখছো এটিকে আমরা বলে থাকি কি? নিউক্লিয়াস। তবে মাথায় রাখবে শুক্রাণু এবং ডিম্বাণু নিউক্লিয়াস হচ্ছে হ্যাপ্লয়েড প্রকৃতির, অর্থাৎ এন প্রকৃতির। আর এখানে ক্রোমোজোম সংখ্যা কত থাকবে? 23টি। অর্থাৎ এখানে যেমন থাকবে 22টি অটোজোম প্লাস একটি এক্স ক্রোমোজোম, কিন্তু শুক্রাণুর ক্ষেত্রে কি হয়? 22টি অটোজোম থাকে প্লাস ওখানে এক্স অথবা ওয়াই ক্রোমোজোম থাকতে পারে, এক্স অথবা ওয়াই, বাট এখানে কি হবে? শুধুমাত্র এক্স থাকবে। এবার দেখো এটা গেল নিউক্লিয়াস। এরপরে চলে আসছি সাইটোপ্লাজম। ডিম্বাণুর ভেতরে যে সাইটোপ্লাজম থাকে তাকে আবার বলা হয় ওপ্লাজম। কি বলছি? ওপ্লাজম। এবার এই যে আমরা ভাইটেলাইন পর্দা দেখলাম, এই ভাইটেলাইন পর্দার বাইরে, এই ভাইটেলাইন পর্দার বাইরে গ্লাইকোপ্রোটিন নির্মিত আরেকটি যে পর্দা দেখতে পাই বা আরেকটি যে আবরণী আমরা দেখতে পাই তাকে আমরা বলি জোনা পেলুসিডা। কি বলছি এটা তাহলে? জোনা পেলুসিডা। এই জোনা পেলুসিডা আর এই ভাইটেলাইন পর্দার মাঝে যে ফাঁকা অংশটা রয়েছে, অর্থাৎ এই যে ফাঁকা স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ, যে ফাঁকা অংশটা দেখতে পাচ্ছ, এটিকে আমরা বলি পেরিভাইটেলাইন স্পেস। পেরিভাইটেলাইন স্পেস। এই পেরিভাইটেলাইন স্পেস কার মধ্যে আছে? এই জোনা পেলুসিডা আর এই যে ভাইটেলাইন পর্দার মাঝে। আর এই পেরিভাইটেলাইন স্পেসের মধ্যে থাকে পোলার বডি। এই অংশটা হচ্ছে কি? এটিকে আমরা বলি পোলার বডি। উজেনেসিসে আমরা দেখেছি যে সেখানে মিওসিস অন কোষ বিভাজনের পর কি উৎপন্ন হচ্ছিল? একটি গৌণ পরডিম্বাণু আর একটি পোলার বডি। তো সেই পোলার বডি হচ্ছে এটি, এছাড়াও তোমরা দেখতে পাবে এই জোনা পেলুসিডার বাইরে একটি উচ্চ কোষীয় স্তর রয়েছে, অর্থাৎ এই অংশগুলো একটি উচ্চ কোষীয় স্তর রয়েছে যাকে আমরা বলে থাকি করোনা রেডিয়াটা, অর্থাৎ এই অংশগুলি হচ্ছে করোনা রেডিয়াটা। এই করোনা রেডিয়াটা প্রোটিন, কার্বোহাইড্রেট এবং হায়ালুরোনিক অ্যাসিড দ্বারা গঠিত। তো এই গেল আমাদের ডিম্বাণুর গঠন। তো আজকের ক্লাসে আমরা দেখলাম শুক্রাণুর গঠন এবং ডিম্বাণুর গঠন। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দিও। আর দেখা হচ্ছে তাহলে নেক্সট ক্লাসে।